ব্রেন্ট নেইমানের নেতৃত্বে 3 দিনের সফরে ঢাকায় এসেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। বিকেলে আসবেন ডোনাল্ড ট্রাম্প। স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। চট্টগ্রাম বিভাগে বন্যার পূর্বাভাস। হাতিয়ে 10 ট্রলার ডুবি নিখোঁজ 8 জেলে। সাপ্তাহিক ছুটির পর সাভার, আশুলিয়া ও গাজীপুরে খুলেছে পোশাক কারখানা। কাজে ফিরছেন শ্রমিকরা। পুরোদমে উৎপাদন শুরু। ঋণের বোঝা কমাতে এনবিআরকে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার। গরিবের উপর করের চাপ কমাতে চায় সরকার। এবং পাঁচখলিফায় দক্ষিণ সিটির কাউন্সিলর বাবুলের চাঁদাবাজি দখল সাম্রাজ্য। সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ। আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার থাকছে বিস্তারিত। মার্কিন ট্রেজারি ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 5 সদস্য একটি প্রতিনিধি দল ঢাকা এসেছে। সকাল 9টার পর তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিকেলে আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধি দলটির। এ সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। স্থল নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর ধীরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল 9টা পর্যন্ত দেয়া নদী বন্দর সমূহের জন্য দেয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগের 8 জেলার নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এজন্য উপকূলীয় জেলা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের কিছু অংশ প্লাবিত হতে পারে। এদিকে শুক্রবার রাতে পূর্বাভাস কেন্দ্রের এক অফিস আদেশে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমী নিম্নচাপ ও ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী, সাঙ্গু, মুহুরী, ফেনী, হালদা ও গোমতী নদীর পানি বেড়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টিতে 2 দিন বরিশাল ও খুলনা বিভাগের নদ নদীর পানি বাড়তে পারে। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, বৃষ্টির সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। গতকাল পর্যন্ত যে অধিক বৃষ্টিপাতের খবর আমরা দিয়েছি এবং পরিমাণ যে বৃষ্টিপাত কক্সবাজারে হয়েছে, প্রায় 501 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই যে বিরূপ আবহাওয়ার প্রভাবে কিন্তু কক্সবাজারে এখন পর্যন্ত আমাদের কাছে 9 জনের মৃত্যুর খবর রয়েছে। তার মধ্যে 6 জন পাহাড়ধসে এবং 3 জন জেলের মরদেহ গতকাল থেকে আজকে পর্যন্ত ভেসে এসেছে। তারা বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনাও কিন্তু কক্সবাজার উপকূলে ঘটেছে এবং এর মধ্যে
প্রায় 30 জনের মতো জেলে জীবিত উদ্ধারের খবরও কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং যে বিষয়টি এই কক্সবাজারে প্রায় 25,000 মতো পর্যটক অবস্থান করছে, যে পর্যটকরা গতকাল বিরূপ আবহাওয়ার কারণে আসলে আবাসিক হোটেলগুলোতেই সময় কাটিয়েছিল, তারা আজ আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সাথে সাথে তারা কিন্তু ভ্রমণে বেরোচ্ছেন। এবং সেই সাথে কক্সবাজারের যেই 9 উপজেলা মানুষজন পানিবন্দী ছিল, আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমার সাথে সাথে কিন্তু বৃষ্টির পানিও কমতে শুরু করেছে। আর যেই সমস্ত নদীগুলো কক্সবাজারের অববাহিকায় রয়েছে, সেই নদীগুলোর পানিও এখন পর্যন্ত কোনো বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড আসলে জানায়নি। এবং তারা যেটি বলছে, এখনো পর্যন্ত পরিস্থিতি খুব একটা স্বাভাবিক রয়েছে। তো ডানা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগর সংলগ্ন মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। 5টি ট্রলার উদ্ধার হলেও এখনও নিখোঁজ 8 জেলে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ জানান, সাগর উত্তাল থাকায় শুক্রবার বিকেল থেকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। ঘাটে ফেরার সময় বৈরী আবহাওয়া কবলে পড়ে ট্রলারগুলো। এ সময় ঝড়ো বাতাসে ডুবে যায় 10টি মাছ ধরার ট্রলার। এ সময় 18 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 জেলে এখনও নিখোঁজ রয়েছে। বৈরী আবহাওয়ার কবলে নোয়াখালী জেলা। বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। ডানা, আপনি নোয়াখালী বন্যার পরিস্থিতি জানতে চেয়েছেন, তো আমি যদি এই মুহূর্তে নোয়াখালীর বন্যা সার্বিক পরিস্থিতি বলতে চাই, যে গতকাল রাত থেকে নোয়াখালীতে আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর কারণে যে কিছুদিন আগে ঘটে যাওয়া বন্যার পানি নেমে গেলেও কিন্তু আর গতকাল রাতের বৃষ্টির ফলে আবার বন্যার পানি আবার সড়কে উঠা শুরু করেছে। একই সাথে যেসব এলাকা যে পানিবন্দী ছিল মানুষ, ওইসব এলাকার পানি আরো বাড়াতে মানুষ আরো দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে, একটা তারা সংকটের মধ্যে আছে বলে জানা গেছে। এছাড়া যেসব জায়গায় যে পানি একদম নেমে গিয়েছিল বা বন্যার পানি পুরোপুরি নিষ্কাশন হয়েছিল, সেসব জায়গায় এই ভারী বৃষ্টিপাতের ফলে আবারও জোয়ার এবং উজানের ফলে পানি দেখা দিয়েছে। তো আমার সাথে আমি সকালবেলা যে চিত্র দেখছি নোয়াখালী শহর ঘুরে ঘুরে, আসলে যেসব এলাকায় পানি কমতে শুরু হয়েছিল সেসব এলাকায় পানি আবার বাড়ছে। বিশেষ করে নোয়াখালী জেলা শহরের যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলো ঘুরে ঘুরে দেখা গিয়েছে যে এসব সড়কে পানি আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে কোথাও বা হাঁটুর সমান হয়ে যাচ্ছে, অথবা কোথাও হাঁটুর নিচে রয়েছে। তো অবস্থা আসলে যে নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবীরা অনেকটা সংকটে রয়েছে। এছাড়া জেলা আবহাওয়ার পানি জেলা আবহাওয়া অফিস সূত্রে যেটি জানতে পেরেছি, গত 12 ঘন্টায় নোয়াখালীতে প্রায় 87 মিলিমিটার বৃষ্টিও হয়েছে। তো এই বৃষ্টিপাতের ফলে যে বন্যার মতো আরেকটি আশঙ্কা দেখা দিয়েছে, অথবা ভারী জলবদ্ধতা হতে পারে বলে জানা গেছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে আজ। সাভারের আশুলিয়া সকাল থেকে কারখানাগুলোয় কাজে ফিরতে দেখা যায় শ্রমিকদের। এতে পুনরায় শুরু হয় উৎপাদন। এদিকে নিরাপত্তায় শিল্প এলাকায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গাজীপুরের কারখানাগুলো খুলছে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা টানা 2 সপ্তাহ ধরে চলছে। সে জেরে গেল বৃহস্পতিবারও সাভার, আশুলিয়া ও গাজীপুরের 257টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে 94 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল মালিক পক্ষ থেকে। আশুলিয়া হামিম গ্রুপের কারখানায় শুক্রবার সন্ধ্যায় কারখানা মালিক, বিজিএমএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সাভার, আশুলিয়া, গাজীপুরের তৈরি পোশাক কারখানা খুলেছে আজ। এ নিয়ে আলোচনাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে?
যেমনটি বলছিলেন রানা, আমরা এখন আছি আসলে শিল্পাঞ্চলে। আমরা সকাল থেকে দেখতে পেরেছি ইপিজেড এবং ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু খুলেছে এবং উৎপাদনে ফিরেছে এবং দেখতে পেরেছি, এবং সকাল থেকে কিন্তু শ্রমিকরা কিন্তু তারা তাদের কাজে যোগ দিয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় আপনি জানেন যে বিশেষ করে সাভার আসলে ধামরাই কিন্তু 1800টির বেশি শিল্প কারখানা রয়েছে। আমরা সকাল 8টা থেকেই দেখেছি যে প্রতিটি কারখানায় কিন্তু যারা শ্রমিকরা আছে তারা কিন্তু কাজে যোগ দিয়েছে এবং শ্রমিকবাহী যে বাসগুলো আছে এগুলো কিন্তু যথারীতি চলেছে, এইগুলো কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন অস্থিরতার অবস্থার পরে গত বৃহস্পতিবার থেকে কিন্তু 219টি কারখানা বন্ধ ছিল। আমরা দেখতে পেরেছি যে আজকে কিন্তু টোটাল 49টি কারখানা বন্ধ আছে, এর মধ্যে 33টি কারখানা কিন্তু এখনো উৎপাদন বন্ধ রয়েছে এবং বাকি যে 13টি কারখানা আছে আজকে কিন্তু সেগুলোকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এখন পর্যন্ত আপনাদেরকে জানাই যে সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চল, বিশেষ করে যে শিল্প কারখানাগুলো আছে এই কারখানার ভিতর এবং বাহিরে আমরা কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাই না। আমরা দেখতে পেরেছি যে সড়ক মহাসড়কের পাশে যেসব কারখানা আছে এবং ভিতরে যেসব কারখানা আছে প্রত্যেকটি কারখানার সামনেই কিন্তু সেনাবাহিনীর টহল, র্যাব, বিজিপি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু টহল অব্যাহত রেখেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়াতে আমরা দেখতে পেরেছি বিশেষ করে বিজিএমই সদস্যরা এবং সাবেক যে এমপি সালাউদ্দিন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তাদেরকেও দেখেছে একটি টিম হয়ে ঘুরতে এবং বিভিন্ন কারখানাগুলো তারা ভিজিট করতেছে এবং কোথাও কোনো যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না হয় এবং মালিক এবং শ্রমিকদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বোঝানো হচ্ছে এবং সেখানে ভাড়াটিয়ারাও কিন্তু যে মালিক বা যে বাসাগুলোকে শ্রমিকরা ভাড়া থাকে সেই মালিকদেরকেও কিন্তু এখানে একত্রিত করে এবং শ্রমিকদেরকে বোঝানো হচ্ছে যে এই গার্মেন্টস শিল্প যাতে ধ্বংস না করা হয়, ভাঙ্গা না হয় এবং তারা যাতে কাজে যোগ দেয় এবং যেগুলো বেতন প্রক্রিয়া আছে এগুলো ধীরে ধীরে দেশের অবস্থা পরিস্থিতি স্বাভাবিক হলে অনেকেই কিন্তু বেতন পেয়ে যাবে এমনটি কিন্তু বোঝানো হচ্ছে। এই ছিল সাভার আশুলিয়ার শিল্প অঞ্চল থেকে। আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরের নজরুলের কাছে। নজরুল, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সরকারের ঋণের বোঝা বাড়ছে, তাই এনবিআরকে রাজস্ব আয় বাড়াতে হবে। এনবিআর আয়োজিত কর বিষয়ক এক সেমিনারে একথা বলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, গরিবের উপর করের চাপ কমাতে চায় সরকার। বলেন, স্বচ্ছতা জবাবদিহির পাশাপাশি কর প্রদানের সরকারি ব্যবস্থাকে সহজ করতে হবে। কাউকে কষ্ট দিয়ে যেন কর আদায় না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলছেন অর্থ উপদেষ্টা। বলি যে বাংলাদেশের অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম, পরোক্ষ করটা বেশি, ভ্যাট। এখন ভ্যাট যেটা হয় যে বেশিরভাগ দেশে কিন্তু প্রত্যক্ষ করে আপনার প্রিভেলেন্সটা বেশি, আর ভ্যাটটা কিন্তু সমান হারে সবাইকে। রুটির দাম যদি বাড়ে সেরে আপনার একটা কোটিপতি একই দামে রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে। আমরা এটা চাই না। এটা হলো প্রপোর্শনেট না, এটা হবে প্রোগ্রেসিভ। ইলিয়াসুর রহমান বাবুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ড কাউন্সিলর। বিনা ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য সহ নানা অভিযোগ। গড়ে তুলেছেন 5 খলিফা নামে বিশেষ বাহিনী, রয়েছে শুটার বাহিনীও। আর এ বাহিনীর মাধ্যমে দিনের আলোতেই দখল করতেন মানুষের বাড়ি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই পুলিশের সহযোগিতায় দেওয়া হতো মামলা। অভিযোগ রয়েছে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালাতো বাবুল। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টে। 2021 সালে এভাবেই দিনে দুপুরে বাড়ি দখলে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান বাবুলের উপস্থিতিতে তার 5 খলিফা বাহিনী মারধর করছে বাড়ির মালিককে। ভেতর থেকে চিৎকার করছেন অসহায় পরিবারটির অন্য সদস্যরা। কিছুতেই মন গলেনি বাবুলের। বাড়ির মালিকের 2 চোখ তুলে নিতে বাহিনীকে নির্দেশ দেন তিনি। এর সবই ঘটে পুলিশের চোখের সামনেই।
বাবুল কমিশনার মগান আমার চোখের ভিতরে হাত লেগে গেছে বলে মগান যে যেমতে পারছে মানে পারাইছে ঘুষাইছে। যখন এই কথার যখন চোখে আঙুল ঢুকা দিছে তখন আর আশেপাশের লোকেরা দামার দাম মারতে 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 রে এই রাস্তার ভিতরে একটা আদামরা বানা লাইছে। বাসার ভিতরে ঢুকে হামলা করে ভাসুরকে মারে, তখন পুলিশ দাঁড়ায় দেখে, পুলিশ কোনো কিছুই বলে না, আমাদের পক্ষে আসেও না। 3 বছর পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাড়ি দখলে নেন মূল মালিক। তবে এবার রক্ষা পেল না ভুক্তভোগী পরিবারটি। কাউন্সিলর বাহিনী এবার হামলা চালিয়ে ভেঙে দেয় বাড়ির মালিকের হাত। আমার দেখেই দামার দাম মনে করেন 5-7 জন উড়ো দুরো মাইরা মুইরা মানে 5-10 মিনিটের ঘটনা মাইরা আমার হাত ভেঙে ফেলাইছে। 5 খলিফা বাহিনী, যার প্রধান হিসাবে রয়েছে বাবুর্চি শাহিন, আর তার সঙ্গে আছে আলমগীর ওরফে লাড্ডু, ফরাদ, বাবু ওরফে শাক বাবু ও রুবেল। আর শুটার হিসেবে কাজ করত মাসুদ, বাবু, মিথিল এবং মানিক। তাপস মিয়ার ক্ষমতা থেকে সে চলতো, অনেক রাজত্বের একটা পাহাড় মানে তৈরি করছে আর কি। শুধু তাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় সিটি কর্পোরেশনের নামে সাইনবোর্ড লাগিয়ে দখলে নিত কাউন্সিলর বাবুল। বড় অঙ্কের চাঁদা না দিলে বা বাধা দিলে উল্টো ভুক্তভোগীদের মামলা দিয়ে হয়রানি করত বাবুল। উনি আমার কাছে মোটা অঙ্কের এমন চায়, তো সেটা আমি না দেওয়ার কারণে উনি ওনার লোকজন নিয়ে আইসা আমার লেবার টেবার এখান থেকে এইগুলো সব ভেঙে দেয়। মানুষজন আইন না উল্টা পুল্টা কাজ কাম করে এবার নিয়ে ধরিয়া মামলা দিচ্ছে উল্টা পুল্টা করে হেক্টর ধরিয়া। শুটার মাসুদ, বাবু, মিথিল এবং মানিক নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফুটপাথ এবং মার্কেটের চাঁদাবাজি। সিটি কর্পোরেশনের প্যাডে বেড়িবাঁধের টাইলস মার্কেট সহ বিভিন্ন স্থান থেকে তুলতেন চাঁদা। টাইলস মার্কেটে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের দুষ্ট লোক, সন্ত্রাসী লোক এদেরকে পাঠায়। এই যে আমি টাকা দিব না দেখা এই যে লোক যে এই নাম হলো এর নাম বাবু, এই লোকজন নিয়ে যে আমার মার্কেটে যে অ্যাটাক করে। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি গড়েছেন বহু অবৈধ সম্পদ। ঝিগাতলা বহুতল ভবনে আছে বাবুলের টর্চার সেলও। এছাড়াও ধানমন্ডি এবং হাজারীবাগে রয়েছে একাধিক ফ্ল্যাট, নিজের ও পরিবারের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক গাড়িও। কাউন্সিলর তো সবই খাইছে এই এলাকায়। বাড়ি আছে জিগাতলা, ওখানে মনে করেন পোলা পানি এখান থেকে দৈরা লিয়ে যেতাম করে 2 পাপ পাইতে পিড়িয়ে পারতলিতে পিড়িয়ে তারপরে 300 বেশি বাজে চালান দিছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গাও ছাড়েনি বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর বাবুল। দখল করে গড়ে তুলেছেন রঙের কারখানা এবং মার্কেট। এখানে বেড়িবাঁধের জায়গা দখল করে রাখছে সবই কাউন্সিলর। তার শক্তির কথা, তার রাজনীতির কথা এই এলাকার কেউ নাই যে জানে না। বাবুলের এসব অপকর্ম তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছে। শুক্রবার বিকেলে সদরের ঘুনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত 35 জন। বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করে নিন্দা জানিয়ে বিচার চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহকর্মী শেখ জাবেরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার বিকেল 3টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও এস.এম. জিলানী। গাড়িবহরটি ঘনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এ সময় অন্তত 10টি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন এইচ.এম. মানিক। এই সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত 35 জনকে। রাতে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পাওয়া যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত হোসেন দিদারের লাশ। অনেক নেতাকর্মী নিখোঁজ বলে অভিযোগ বিএনপি নেতাদের। ঘুনাপাড়ায় গেলে আওয়ামী সন্ত্রাসীরা 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে। শওকত হোসেন দিদার নামে, সে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সে ক্রিকেটের একজন আম্পায়ার।
তো তার লাশ পাওয়া গেছে দোলা পাম্পের অপোজিটে। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট কঠোর প্রতিকার চাই। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় SM জিলানী সহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর ও বরকত নামে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ICUতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। বর্তমানে আরও 3 জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে গেল 7 সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকার একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 10 থেকে 12 জন দগ্ধ হয়। তাদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় 8 জনকে ঢাকায় আনার পথে আহমদুল্লাহ নামে একজন মারা যান। পরে গত রোববার খায়রুল এবং সোমবার হাবিব ICUতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর কদিন বাদেই জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। দীর্ঘ 10 বছর পর রাজ্যে হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তার আগেই অশান্ত কাশ্মীর, প্রতিদিনই ঘটছে বন্দুকযুদ্ধ। নতুন করে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে প্রাণ গেছে 2 ভারতীয় সেনার, আহত আরও কয়েকজন। প্রশ্ন উঠেছে, টানা 3য় মেয়াদের থেকেও কেন জম্মু কাশ্মীরে শান্তি ফেরাতে ব্যর্থ মোদী? লুৎফুল কবির রিপোর্টে দেখুন বিস্তারিত। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, যেই সুন্দরের মাঝেও প্রতিনিয়ত আতঙ্ক আর মৃত্যু। দশকের পর দশক জম্মু কাশ্মীরের সহিংসতায় শান্তি নামের শব্দটি যেন হারিয়ে গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাদের প্রতিনিয়ত সংঘর্ষে উত্তপ্ত উপত্যকার জনপদ। শুক্রবার রাতেও উত্তাপ ছড়ায় জম্মু কাশ্মীরে। কাঠুরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের। রাতভর দুপক্ষের ভারী লড়াইয়ে 2 জওয়ান ও 3 অস্ত্রধারী নিহত হন। বারমুলাতেও পৃথক অভিযান চালায় ভারতীয় সেনারা। আহত আরও 4 জওয়ানকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। অস্ত্রধারীদের ধরতে চলছে চুলচেরা অভিযান। জম্মু কাশ্মীরে শান্তি ফেরাতে খুব একটা পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ নিয়ে টানা 3 মেয়াদে ক্ষমতায় বসেছেন। এ দফায় ক্ষমতায় বসার পর জম্মু কাশ্মীরের পরিস্থিতি হয়ে উঠেছে আরও অস্থির, ঝরছে সাধারণ মানুষের রক্ত। এ পরিস্থিতির মাঝেই জম্মু কাশ্মীরে দীর্ঘ 1 দশক পর করাতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। শেষবার বিধানসভা নির্বাচন হয় 2014 সালে। 18-25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর কাশ্মীরের 90টি আসনে 3 দফায় ভোট হবে। ফল ঘোষণা হবে 8 অক্টোবর। সময় গড়ানোর সঙ্গে ক্রমেই উত্তপ্ত হচ্ছে উপত্যকা। এই আবহে শনিবার জম্মুর দোদা এলাকায় নির্বাচনী জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তার এই সমাবেশকে কেন্দ্র করে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।